কিছু মানুষজন বেলা 4 তারিখ বেলা 4টের পরে তৃণমূল থেকে আইএসএফ হয়ে গেছে। 4 তারিখ বেলা 4টের পরে নতুন আইএসএফ তৈরি হয়েছে। সেই বেটাগুলো আমাদের ভালো মানুষদের মাথায় বিষ ঢুকিয়ে হিংসা করেছে। ভাইজান আমাকে তাড়া দিয়ে পাঠিয়েছে। তারপরের দিন আমি আসলাম না, আমার রেস্টের দরকার ছিল। আপনারা দেখেছেন আমি কিভাবে সারা রাজ্য চষেছি। আমি একটা দূরে আরেকটু প্রোগ্রাম আমার ছিল, পার্সোনাল প্রোগ্রাম, সেটা বাতিল করে এসেছি। কেন? আমাকে পাঠিয়ে যা, তুই যে দেখ, তুই ওখানকার এমএলএ কি করছে দেখ। আমি যতটুকু খোঁজ নিলাম, পারিবারিক অশান্তি আইএসএফ কে সামনে রেখে সেটা হচ্ছে অন্যায়। আমি একটা কথা বলে দিয়েছি, আমাকে বলছে ভাই বিচার করে দেন। আমি বিচার করতে পারবো না। তবে এতটুকু কথা বলতে পারি যে আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে তোমার জমি কেউ দখল করবে না। আমি করতেও দেবো না ভাই, আমি করতে দেবো না। তা রাজি আছেন তো আমার সাথ দেবেন? পারিবারিক অশান্তি আছে, চলে যাও, কোর্টে যাও, প্রশাসন আছে, কাগজপত্র দেখবে, যার যেটা সেটা বুঝিয়ে দেবে। এতদিন তৃণমূল দখল করে রেখেছিল বলে তুমি এবার আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে দখল করলে, ওই দখল আমি করতে দেবো না। কাগজে যার হবে তার হবে। কাগজ আমি ভাই কত ক্ষমতায় আমার কাগজ চেক করার, প্রশাসন আছে। হ্যাঁ, আমাদের ছেলেরা সেখানে সহযোগিতা করে দিতে পারে। চলো প্রশাসনের কাছে বসে দুটো কাগজ চেক করলাম। তো এই পারিবারিক অশান্তি 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে আমাকে এসে বলছে একজন যে আমাদেরকে বলেছে ঘর থেকে বেরিয়ে যেতে, ঘর দখল করবে। আমি অবাক যে আইএসএফ এর ছেলেরা এই কথা বলবে। আমি ভাই কে বলেছে? অমুকের নাম একটা বললো। আমি কেন, কি ব্যাপার? যেই নাম বলে তাই বুঝতে পেরেছি। আচ্ছা, বলেছে কি আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে তোমার ঘর দখল করবে? না, আমার মামা হয়। ওর মামা ভাগনাকে বলছে বেরিয়ে যা, দখল করে দেবো। ওটা নাকি আইএসএফ এর দোষ হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা? আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। যারা আমরা 5 বছর ধরে মার খেয়ে, কেস খেয়ে, মাঠে রাত্রিরে জেগে থেকে দলটা করেছি, তাদের নামে এই রিপোর্ট দেখাতে পারবে না যে কারো সাথে অন্যায় করছে। এই 4 তারিখ বেলা 4টের পর থেকে যেই লিড 15,000 হতে পার হয়ে গেল, তখন আবার আইএসএফ তৈরি হয়েছে। আইএসএফ তৈরি হয়ে তখন কি হচ্ছে? এবার আপনাদের একটা কথা বলে যায়, একটা কথা বলে যায়। আমার বুথ কি বললাম, কি আসবে, কি ঢুকবে, কি বেরোবে, নির্ভর কারা করবে, কাদের উপরে করবে? সর্বপ্রথম আমাদের বুথের নেতৃত্বদের উপর করবে। ওরা আমাদেরকে সার্টিফিকেট দেবে, তার সম্পর্কে সার্টিফিকেট দেবে, তাদের মতামত দেবে, তার উপরে আমরা আলোচনা করবো। এইটাই আমরা করবো, এইটা আমরা করবো। নিশ্চিন্তে থাকুন। আর ভাঙড়ে আমি অশান্তি হতে দেবো না। কে তৃণমূল? ওই তো বললাম না, জামা প্যান্টে দিয়েছে, জামা প্যান্টই সমস্যা তৈরি করছে। একটু সহ্য করতে হবে ভাই। কি বলছি বুঝতে পেরেছে? আর কে তৃণমূল, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি, কে কংগ্রেস, ভাঙড়ে এটা নাই। ভাঙড়ে সবাই ভাঙড়ের মানুষ। আর একটা বিচার হবে। কি বিচারটা বলুন তো? একটা তো মামলা চলছে, আর একটা বলেছিলাম আমরা রাজ্জাক খান খুনের বিচার আমি করব। আপনাদের কথা দিচ্ছি, ওই মামলা আমি দেখবো আগামী দিনে। রাজ্জাক খা ভাঙড়ের ভোটার, হতে পারে তৃণমূলের নেতা। তাহলে একটা মানুষকে খুন করে দেবে? হ্যাঁ, খুন করে আইএসএফ নামে চাপে দোষ চাপাবে, এক দিলে দুটো পাখি মারবে। ওটা বন্ধ করবে। তাহলে আগামী দিনে ভাঙড়ে এই খুনাখুনি রাজনীতি হবে না। যার ভালো লাগবে দেবে, যাকে ভালো লাগবে ভোট দেবে। শান্তিপূর্ণ ভোট হয়েছে তো, বলেছি না? এবার 1,26,555 জন আমাকে দিয়েছে, 94,000 মানুষ টিএমসি কে দিয়েছে, 30,000 মানুষ বিজেপি কে দিয়েছে। যার মতামত যেটা লেগেছে দিয়েছে। সকলে ভালো থাকবেন ভাই। ওপরে আপনার যারা আছে তাদের কথা হয়ে যাওয়ার পর আপনারা উঠবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার কথায় ভরসা রেখে দ্বিতীয়বারের জন্য আমাকে সুযোগ দিয়েছেন। সুযোগ যখন দিয়েছে, আমি আপনাদের আবারও কথা দিচ্ছি, ভাঙড়ের কাজ হবে, ভাঙড় চলবে। ভাঙড়ের মানুষের মতামতের ভিত্তিতে, অন্য কারো কথাই ভাঙড় চলবে না। দক্ষিণ 24
চব্বিশ পরগনার শেষ প্রান্তে থেকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর তিনি দাপিয়ে বেরিয়েছেন। যেখানেই মানুষ লাঞ্ছিত অসহায় হয়ে পড়েছিলেন, সেখানেই গিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তাদের সাহারা হিসাবে পাশে দাঁড়িয়েছিল। তাই আমরা গর্বিত, আমাদের বিধায়ককে নিয়ে আমরা করি, যিনি একজন বিধায়ক, তাঁর নৈতিক দায়িত্ব ছিল তিনি তাঁর বিধানসভা কেন্দ্রের মানুষের কথা ভাবার, কিন্তু তিনি গোটা রাজ্য জুড়ে যেভাবে 5 বছর দেপিয়ে বেরিয়েছেন, তাঁর আদর্শগত লড়াই, যে লড়াইতে তাঁকে কোনো রকম ভেবে রাজ্য এবং কেন্দ্র সরকার, দুই ফ্যাসিস্টবাদী সরকার আমাদের প্রিয় বিধায়ককে হেলাতে পারিনি। এরই নাম নওশাদ সিদ্দিকী মহাশয়। আমরা আনন্দের সঙ্গে বলি, একদিকে 2021 থেকে 2026 রাজ্য বিধানসভার বিরোধী বিধায়ক হিসাবে বিজেপির 77টা বিধায়ক, সেই বিধায়ক কিছু কম বেশি 10 জনের অধিক বিধায়ক লক্ষ লক্ষ টাকা বড় বড় পদের স্বার্থে তারা তাদের জার্সিটা বদল করেছে। কেবলমাত্র রাজ্যের একমাত্র বিরোধী বিধায়ক হিসাবে ভাঙড় থেকে যিনি নির্বাচিত বিধায়ক হয়েছিলেন, তাকে কিন্তু এই রাজ্য সরকার হেলাতে পারেনি। একদিকে মন্ত্রিত্বর অভাব, একদিকে কোটি কোটি টাকার অভাব, ভাঙড় সহ রাজ্য দাপিয়ে বাড়ানোর জন্যে লালবাতি গাড়ি চাপারও অফার দিয়েছিল, কিন্তু নওশাদ সিদ্দিকীকে এক পা ডলাতে পারেনি। সেই নওশাদ সিদ্দিকীকে নিয়ে আমরা আনন্দিত। নওশাদ সিদ্দিকীকে বলা হয় বিজেপির দালাল, তিনি বিজেপির টাকায় চলে, বিজেপির সিকিউরিটিতে চলে। রাজ্য সরকার ব্যর্থ হয়েছিল 2021-এর পরে, তিনি নির্বাচিত বিধায়ক হবার পরে ভাঙড় সহ গোটা রাজ্যের যেখানে যিনি যাচ্ছিলেন, এই শাসকের হারমাতরা তারা যেভাবে একজন জনপ্রতিনিধির উপরে হামলা চালিয়েছিল, রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী এবং রাজ্যের প্রশাসন তারা ব্যর্থ হয়েছিল নওশাদ সিদ্দিকীর সিকিউরিটি দিতে। তাই নওশাদ সিদ্দিকীর সিকিউরিটি নিয়ে তারা প্রশ্ন তোলে যে নওশাদ সিদ্দিকী অমিত শাহ সিকিউরিটি, যে সিকিউরিটি অমিত শাহ সিকিউরিটি দেয়, নওশাদ সিদ্দিকী সেই সিকিউরিটি নেবে কেন? নওশাদ সিদ্দিকী একাধিকবার রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেছিল তানার সিকিউরিটির কথা। কোনো রকম ভেবে রাজ্য সরকার এই তানার তোলাবাজ পুলিশ সহ তোলাবাজ নেতাদের দিয়ে নওশাদ সিদ্দিকীকে যেভাবে হেনস্তর মুখে ফেলেছিল, জানে নওশাদ সিদ্দিকী এই কয়েক মাসে কয়েক বছরে তিনি হেলে যাবে এবং রাজ্য সরকার কাছে তিনি মাথা নত করবে। নওশাদ সিদ্দিকী তিনি সদা সর্বদাই আইনকে মান্যতা দেয়, সেই আইনকে মান্যতা দিয়ে তিনি কোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট কলকাতা কোর্ট মনে করেছে রাজ্য কেন্দ্র নিরাপত্তা দেওয়া দরকার নওশাদ সিদ্দিকীকে, তাই তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে। আমাদের এই সভায়, জনসভায় আরও একটি মিছিল আসছে, চালতেবাড়িয়া অঞ্চলের নেতৃত্বে বিশাল একটি মিছিল আসছে এবং ভোগালী 1, 2 মিছিলে যারা নেতৃত্ব দিচ্ছে এবং মিছিলে যারা হাঁটছে সকলকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে চলে আসুন। যে কথা বলছিলাম, নওশাদ সিদ্দিকী তিনি শুধু মুসলমানদের বিধায়ক হিসাবে রাজ্য সরকারের একাধিক নেতা নেতৃত্বরা তারা দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু গোটা 5 বছরে তিনি